বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকে বৃহস্পতিবার বন্ধ থাকা সত্ত্বেও সবাই অধীর আগ্রহে আমার এই ক্লাসের জন্য অপেক্ষায় আছেন। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা আস্তে আস্তে যোগদান করে ফেলি। আমাদের দ্য ম্যাজিক অফ ল আজকে আমাদের 55তম ক্লাস। আমাদের আস্তে আস্তে সবাই জয়েন করেছেন। এর ভিতরে সর্বপ্রথম পার্টিসিপেট আমাদের শেফা রহমান যোগদান করেছেন। আমাদের দেওয়ান শাকিল যোগদান করেছেন। তারপরে আমাদের আস্তে আস্তে সবাই চলে আসছে, যে হ্যাপি শেখ আসছে, তারপর হিমেল হোসাইন চলে আসছে। আজকে আরেকটা সুসংবাদ, আজকে আমার 3জন ছাত্র পদোন্নতির আদেশপ্রাপ্ত হয়েছে। আমি একটু র্যাকেট খেলে আসছিলাম। আমার একটা ছাত্র হয়েছে বোলায় বাড়ি, নাইম হোসেন, নাইম আদনান রাজ নাইম। ও 101 নাম্বার হয়েছিল এই বছর, এই যে 2024 সালে মেধা তালিকা 101 নাম্বার। পুলিশ হেডকোয়ার্টার আছে আইন শাখায়। তো বললো স্যার একটু আপনার সাথে দেখা করি। ও আসার কারণে ও সৌজন্যে একটু র্যাকেট খেললাম, এই জন্য 10 মিনিট লেট। মোবাইল সাথে নিয়ে যাই নাই, সরি, দুঃখিত। আমরা চলে আসি। আমরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা পড়া নিয়ে আলোচনা করব। আমরা 3টা ধারা পড়ব শুধু সাক্ষ্য আইনের। তাহলে আমরা সবাই আস্তে আস্তে চলে আসি। আমাদের ফৌজিয়া সুলতানা আসছে, আমাদের হিমেল আহমেদ, এমডি মাহবুব, এমডি ফেরদাউস, লাবনী রহমান, আবদুল্লাহ আল নোমান, এমডি মুদাসির হুসাইন, নিপ্রু মিদা, মাঝখান দিয়ে একটু গ্যাপ ছিল, এখন আবার কন্টিনিউ। মরিয়ম ইসলাম, খুব চমৎকার নাম। আমাদের ইকবাল চলে আসছে মাদারীপুর থেকে। আবু সাইদ বুলবুল চলে আসছে। আবুর পরে একটা স্পেস হবে, তারপরে সাইদ। সাখাওয়াত আবেদিন তনয় চলে আসছে, ও নিয়মিত হয়ে গেছে। আমাদের সুমনা রিগান, ও নতুন নাকি, সুমনা রিগান। শামীমুর রহমান চলে আসছে। আশরাফুল আলম, লাবনী রহমান, এমডি মিজানুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। উত্তরা তুরাগ থানা থেকে এএসআই মাহবুবুর রহমান, আলামিন আকন লিমন, সাখাওয়াত আবেদিন তনয়, আমাদের সাজাদুল ইসলাম শাকিল। আজকের পরীক্ষা শাকিল, তুমি জিজ্ঞাসা করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খুবই চমৎকার পরীক্ষা হয়েছে। আশা করতে পারি 2-4-5-এর ভিতরে থাকবো ইনশাল্লাহ। তোমাদের ছাত্র সামনে থাকবে, পিছিয়ে থাকবে না। এমডি আলামিন বিপি, এমডি নিপ্রু মিধা, তানবির আক্তার মুক্তি, শামীমুর রহমান, শিকদার মাহমুদ সোহেল, আবু মুসা সুজন, সাইমা ইসলাম, শাহিন ইসলাম, হুসাইন আমির, সুজন মাহমুদ, আমাদের অনুরাধ, তার সাথে আজকে কথাও হয়েছে। তারপরে আমাদের মনির আসছে পুলিশ হসপিটাল থেকে, আমিন খান, তারপরে মাহবুবুর রহমান, সুমনা রিগান। আচ্ছা, এখন পরীক্ষা ভালো হওয়ার আমার একটাই ভালো আমার কপাল, সেটা হলো সবাই যখন প্রশ্ন লেখা শুরু করে, সবার প্রথম 2-3টা প্রশ্ন লেখা ভালো হয়, পরে 2টা খারাপ হয়। আমি যখন লেখা শুরু করি, আমার প্রথম প্রশ্নটা একটু লেখা খারাপ হয়, কারণ হাতটা ফ্রি হয় না, হাতটা আটকে থাকে। পরে আস্তে আস্তে লেখা সুন্দর হয়, আস্তে আস্তে সবচেয়ে বেশি লাস্টের লেখাগুলো বেশি সুন্দর হয় আর কি। এই জন্য মোটামুটি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম লেখা থাকে। আচ্ছা, আমাদের হ্যাপি শেখ চলে আসছে, সিআর তাপস, হাসিনা, ফজলে রাব্বি, মিজান খান, আমাদের রাকিব হাসান। তার মানে হ্যাপি শেখ মনে হয় এবার পড়ালেখায় খুব ভালোভাবে লাগছে, বোঝা যায়। আমাদের সাইদ হোসেন সুমনও চলে আসছে। রাকিবুল ইসলাম মঞ্জু আসছে। মঞ্জু, দুঃখিত, তোমাকে আমার ফোন দিতে খেয়াল ছিল না, আমি তোমাকে কালকে ফোন দিব। ও নিপুর মিদা, তুমি পূজার ক্লাস করতে পারো না, পরে ভিডিও ক্লাস করে দেখে নিচ্ছ। আচ্ছা, ঠিক আছে মঞ্জু, তোমাকে আমি ফোন দিব। আমাদের রবি ইসলাম রাজু চলে আসছে। আমাদের সোহেল খান বিরাজ চলে আসছে। নমিতা নন্দী লেখছে হাজির। মহিন উদ্দিন তো আসছে। তারপর আর কেউ আছে? রবিউল ইসলাম রাজু সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তন্দিমা লিমা চলে আসছে। আমাদের তাহলে
মুক্তির প্যানেলের লোক হলো মরিয়ম, তন্নিমা, লিমা। তোমার প্যানেলে কে কে? মুক্তির প্যানেলে কে কে? যেমন ওই যে লাবণী রহমান, নমিতা নন্দী, কাজী সুখী, ওরা হইলো এক প্যানেলের। এরপরে শ্রী বিধান দাস চলে আসছে। তারপর এ গেল এক। এখন দুঃখের কথা আরেকটা বলি, আমার কাছে একজন নারী পুলিশ পড়ছে, নাম হলো পপি আক্তার, সিলেট মেট্রোপলিটন পুলিশে আছে। এই ভদ্র মহিলা, ভদ্র ছাত্রী জনাব এই পপি আক্তার, পপি ম্যাডাম আমার কাছে পড়েছেন। তিনি আমার কাছে পড়ে এত সুন্দর মতো আমার কাছ থেকে গাইডলাইন নিয়েছে, নায়ক ছিল, নিয়ে তিনি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পর তার সিরিয়াল হয়েছে মেধা তালিকা 12 নম্বর। পরে শুনি যে তিনি এএসআই সশস্ত্র পরীক্ষা দিয়েছে। এটাকে আমি কোনোভাবে ছোট করি না, বা এটা ছোট করার কোনো সুযোগ নাই, কিন্তু তার যোগ্যতা ছিল এএসআই নিরস্ত্র হওয়ার, সে এএসআই সশস্ত্র হয়ে গেছে। দিন শেষে একটা জিনিস ভালো লাগছে, সেটা হইল যে তার পদোন্নতি হয়েছে, এটা সবচেয়ে ভালো লাগছে। আচ্ছা, তন্দিমা লিমা, তোমার প্যানেলে তোমরা কারা কারা? তন্দিমা লিমা, লিমা একজন, শিপা একজন 2 জন, মুক্তি একজন 3 জন, তারপরে মরিয়ম একজন 4 জন। মরিয়মকে আমি মনে করছিলাম হয়তো ইরেগুলার, মরিয়মের সাথে আমার ফোনে কথা হয়েছিল, তোর কথাবার্তা শুনে মনে করছিলাম হয়তো সে টিকবে না, 1-1.5 মাস পরে চলে যাবে, কিন্তু এখন দেখি মরিয়মের সবচেয়ে জমজমাট। আচ্ছা, তাহলে তোমাকে সবগুলোর নাম মনে হয় আমি পরিবর্তন করতে পারছি। মরিয়মের নামও আমার কথায় চেঞ্জ করছে, তন্দিমাও চেঞ্জ করছে, মুক্তিও করছে, শিফা, মুক্তি তো আগেরই, শিফা করছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমার কাঙ্ক্ষিত লোকজন চলে আসছে, আমি কি পড়া শুরু করব? আচ্ছা, মরিয়ম বাটি মারে বলতে, মরিয়মের সাথে আমার ফার্স্ট একদিনে কথা হয়েছে, চিটাগাংয়ের মেয়ে সম্ভবত, খেয়াল নাই, তবে বাড়ি মনে হয় চিটাগাংয়ের ওইদিকে হবে। মনে হয়েছে যে পড়বে না, এখন দেখি মরিয়মে হিট, খুব ভালো ক্লাস করতেছে এবং ইনশাল্লাহ সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। তুমি কি কইলা? শেফা করতেছে মরিয়ম বাটি মারে, না না মরিয়ম বাটি মারে না। আচ্ছা শুরু করি, মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত লোক সবাই চলে আসছে। সাক্ষ্য আইনে আমরা 3 ধারা পড়েছিলাম, সাক্ষ্য, সাক্ষী, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, আর সকল ধরনের প্রমাণিত। আচ্ছা, ফৌজিয়া সুলতানা বলছে একটা সাউন্ড হচ্ছে স্যার, খুব চমৎকার কথা কয়েছে ফৌজিয়া। এখন দেখো তো সাউন্ড হয় কিনা ফৌজিয়া। আমেনা আক্তার, নাজমুল ইসলাম, এখন কি সাউন্ড হয়? দেখো তো এখন সাউন্ড হয় কিনা। আচ্ছা, আমরা পড়ব এখন সাক্ষ্য আইনের 4 ধারা। তাহলে এখন কত ধারা পড়ব সবাই একটু কমেন্ট করেন। আমরা এখন পড়ব সাক্ষ্য আইনের 4 ধারা। সবাই একটু কমেন্ট করে লিখে দেন সাক্ষ্য আইনের 4 ধারা পড়ানো হবে। চার দ্বারা পড়বো, ভেরি গুড। সাক্ষ্য আইনের 4 ধারায় বলা আছে অনুমান। আচ্ছা, কি অনুমান সেটা আমি বলি। আমি মনে হয় আপনাদেরকে ক্লাসে বলেছিলাম, আমি তারপরও আজকে একটু বলি, কারণ না বললে আপনারা কথা বুঝবেন না। আমরা যারা সাধারণত এই সমাজে বসবাস করি, আমরা সবাই হইলাম ব্যক্তি। এই সমাজে আমরা যারা বসবাস করি, আমরা সবাই হইলাম ব্যক্তি। আচ্ছা, এই গেল ব্যক্তি সংজ্ঞা। এই ব্যক্তি থেকে
কেউ যদি কোনো মামলার আসামি হয়, কোনো এজাহারে যদি কারো নাম থাকে, তাহলে তাকে বলা হয় আসামি। তাহলে কোনো ব্যক্তি অপরাধ করুক বা না করুক, তার বিরুদ্ধে যদি থানায় বা আদালতে কোনো মামলা হয়, তাহলে ওই মামলার সে হইল আসামি। তাহলে আসামি কাকে বলে? যার বিরুদ্ধে মামলা হবে তাকে আসামি বলে। এই দুইটা কি ক্লিয়ার? তাহলে ব্যক্তি কাকে বলে আমরা পাইলাম, আসামি কাকে বলে পাইলাম। যার বিরুদ্ধে মামলা হবে সেই আসামি, এতে সে অপরাধ করুক বা না করুক। এই দুটা শব্দ কি বুঝতে পারছি? ধরেন না, আমি এখন ঢাকাতে আছি, আমার গ্রামে আমার ছোট ভাই মারামারি করছে, কেউ একজন শত্রুতা বশত আমার ছোট ভাইয়ের নাম দিছে 1 নম্বরে, আমার নাম দিছে ওই এজাহারের 2 নম্বরে। তাহলে আমি ছিলাম হইলো ঢাকায়, যেহেতু ওইখানের মামলায় আমার বিরুদ্ধে হয়েছে এবং আমি এই মামলার 2 নম্বরে আমার নাম আছে, তাহলে আমি এই মামলার হইলাম কি? আসামি। তাহলে আসামি যে কেউ হইতে পারে। আসামি হওয়ার অর্থ কিন্তু সে অপরাধী না। যার বিরুদ্ধে মামলা হবে সেই আসামি, সে যত বড় ক্ষমতাবান লোক হোক। এই পৃথিবীতে সে যদি বসবাস করে থাকে এবং সে তার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে সে হলো আসামি। ওই যে একজন লেখছে অপরাধ করুক বা না করুক, যত বড় নবাব হোক, এজাহারের নাম দিলেই হবে আসামি। অ্যাবসলিউটলি রাইট। এজাহার দিছে কিন্তু এজাহার মামলাটা রুজু হইতে হবে। এই মামলাটা রুজু হইলে সে হবে কি? আসামি। তাহলে একজন পাইলাম ব্যক্তি, একজন পাইলাম আসামি। আচ্ছা, এখন যে ব্যক্তির বিরুদ্ধে মামলাটা রুজু হয়েছে, যারা এই মামলার আসামি, তো একটা মামলায় ধরেন 10 জন আসামি ছিল। এখন তদন্ত করার পর 5 জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কথা বুঝবেন? 5 জনের বিরুদ্ধে কি পাওয়া গেছে? অপরাধটা তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাহলে এই 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গেছে, আর বাকি 5 জন বাদ গেছে। যারা বাদ গেছে তারা তো গেছেই। তাহলে যে 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে, এই 5 জন হইল এখন এই মামলার অভিযুক্ত। তাহলে খুনের যদি মামলা হয়, এখন তারা হইল খুনের মামলার কি? অভিযুক্ত। ইংলিশে বলা হয় অ্যাকুইজড। কথাটা কি বুঝতেছেন? তাহলে প্রথম পাইলাম আমরা যারা স্বাভাবিক বসবাস করি তারা হইল ব্যক্তি, যাদের বিরুদ্ধে মামলা রুজু হবে তারাই আসামি। এই আসামিদের মধ্যে যাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র যাবে তারা হইল অভিযুক্ত। কথা কি ক্লিয়ার? পুলিশ মামলা তদন্ত করার পর যে কয়েকজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করবে, যেটাকে বলা হয় চার্জশিট, এই কয়েকজনকে বলা হয় অভিযুক্ত। এখন এই মামলা যদি আদালতে 3 বছর চলে, এই 3 বছর পর্যন্ত এরা এই মামলার অভিযুক্ত। এখন এই 5 জনের অপরাধ আদালতে বিচার হওয়ার পর 3 জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। 3 জনের বিরুদ্ধে অপরাধ সত্য প্রমাণিত হয়েছে। 2 জনের বিরুদ্ধে অপরাধ মিথ্যা প্রমাণিত হয়েছে। তাহলে 3 জন হইল এই খুনের অপরাধে অপরাধী। কথা কি মন থাকবে? তাহলে অপরাধী কাকে বলে? যার বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণিত হবে। তাহলে অপরাধটা কার কাছে প্রমাণ হবে? আদালতে। তখন সে হবে অপরাধী। পুলিশের তদন্তে অপরাধী চার্জশিট দেওয়া হয়েছে, আদালত থেকে অনেকে হাজার হাজার ঘটনা আছে খালাস পাইতে আছে। তাহলে আমরা কি পাইলাম? 60টা ক্যাটাগরি পাইলাম। সমাজে যারা বসবাস করি আমরা সবাই হইলাম ব্যক্তি, এদের মধ্য থেকে যাদের বিরুদ্ধে মামলা হবে তারা হইল আসামি। এই আসামিদের মধ্যে যাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগপত্র দিবে তাদের বিচার হওয়ার আগের দিন পর্যন্ত হবে অভিযুক্ত। যেদিন বিচার শেষ, তাদের বিরুদ্ধে আদালত লেখছে খুনের অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে,
সেই দিন হবে তারা অপরাধী। এখন অপরাধীকে চিনছেন? একটা লোক ধরে নিয়ে আসে চুরির অপরাধে, সবাইকে ও তাহলে এই চোর। একটা দর্শনের মামলা আসামি নিয়ে আসে, কয় এই দর্শন করছে। একজন ডাকাতি মামলা আসামি নিয়ে আসে, কয় ডাকাতি করছে। যারে ধরে নিয়ে আসে হ্যারে এই নামে ডাকে। এই যে আপনি তারে চোর ডাকায় দর্শনকারী বলে ডাকলেন, এই আসামিগুলো কি আদালত থেকে খালাস পায় না? অবশ্যই পায়। তাহলে এই যে আপনি তারে চোর ডাকাত বলে ডাকলেন, এটা তো অন্যায় করেছেন। তাহলে আমরা কি এই সাইডটা সেট আপ কি ক্লিয়ার? কথা না বললে তো আমি পরে মজা পাবো না। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট বাদ দিয়ে চলে আসছি। পড়ানো কিন্তু অনেক কঠিন বিষয়, অনেক লোভ লালসা ত্যাগ করে কিন্তু পড়াইতে হয়। একবারে জ্বলন্ত খেলা বাদ দিয়ে পড়াইতে চলে আসছে। তাহলে একটা পাইলাম ব্যক্তি, একটা পাইলাম আসামি, একটা পাইলাম অভিযুক্ত, একটা পাইলাম অপরাধী। তাহলে যে আমরা হুটহাট যারে দেই তারে আমরা অপরাধী বলি, চোর বলি, ডাকাত বলি, গুন্ডা বলি, লম্পট বলি, এগুলো আমরা চাইলেও বলতে পারবো না। আপনি আইনের লোক, আপনি প্রত্যেকটা কথা হিসেব করে বলবেন। আপনাকে সরকার এতগুলো লোকের মধ্য হতে যাচাই বাছাই করে তারপরে আপনাকে নিয়োগ দিয়ে ট্রেনিং করিয়ে প্রশিক্ষণ দিয়ে তারপরে আপনাকে পদোন্নতি দিয়ে তারপরে আপনাকে এই ইয়াতে আনা হয়েছে। তাহলে আপনি যদি এগুলা না বুঝেন তাহলে কিন্তু হবে না। অন্তত আজকে আমার কাছে যারা এই ক্লাসটা করেছেন, তাহলে তারা যদি থানা লেভেলে কখনো চাকরি করেন, তাহলে হুটহাট কাউকে চোর বলবেন না। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এই গেল এক পার্ট। এবার আসি জেলের অবস্থা নিয়ে। একটু জেল নিয়ে অনেক বলি, কারণ জেলটা অনেকে ভালো মতো চিনে না। একটা জেলখানার ভিতরে দুইটা পার্ট থাকে। দুই পার্ট বলতে ওখানে দুই ক্যাটাগরির আসামি থাকে। তাহলে যে আসামিটা গ্রেপ্তার হওয়ার পর আদালতে তার বিরুদ্ধে 3 বছর যাবৎ খুনের অপরাধের বিচার চলছে, এই 3 বছর পর্যন্ত সে যখন জেলের ভিতরে থাকবে তখন বলা হয় তাকে হাজতে। থানা হাজতে তার 24 ঘন্টা রাখা যাবে না, এই কারণে সে জেলের ভিতরে হাজতে থাকবে। তার পোশাক হবে এই আমার যে গায়ে নর্মাল কাপড় চোপড় আছে এরকম কাপড় চোপড়, কারণ সে হইল হাজতি। তার বিরুদ্ধে আদালতে বিচার চলছে, এখনো তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় নাই। এখন তার মামলা চলি 20 বছর চলে। এই 20 বছরে সে আদালতে জেলখানার ভিতরে সে হাজতি হিসাবে থাকবে। তাহলে সে হলো হাজতি, জেলের ভিতরে হাজতে আছে। এখন আজকে এই মামলার রায় দেওয়া হয়েছে। রায়ে এই আসামিকে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। যেহেতু তাকে 5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, আজকের পর থেকে তার সাথে আদালতের সাথে আর কোনো কাজ কাম নাই। আদালত তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত করে দিয়েছে। আজকে থেকে সে যখন জেলের ভিতরে ঢুকবে তখন আর তার হাজতি নাম্বার থাকবে না, তখন সে হয়ে যাবে কয়েদি এবং তার পোশাক হবে ওই যে সাদার মধ্যে কালো ডোরা ডোরা দাগ। তাহলে হাজতি আর কয়েদি এই দুইটাকে আমরা চিনছি। তাহলে আপনারা যে জেলখানার ভিতরে যান, যায় দেখেন যে ওখানে কেউ আছে সিভিল পোশাকে আসামি, কেউ আছে কয়েদির পোশাকে আসামি। তাহলে কি এখন গেলে বুঝবেন যে সিভিলে আছে মনে করতে হবে তার এখনো বেচা বিক্রি শেষ হয় নাই, আর যে মনে করেন না কয়েদিদের পোশাকে আছে বুঝতে হবে এর লগে বেচা কিনা শেষ। এই যে শেফার রহমান, অনুরাধ আহমেদ, আপনারা যারা আছেন, আপনারা পুলিশের সবাই জব করেন। আমার কাছে এখানে যে 95 জন লোক ক্লাসে আছেন, এটা কিন্তু আপনারা ক্লিয়ার জানতে হবে এই শব্দগুলা। হুটহাট কোথাও যে এগুলা উল্টা পাল্টা বলা যাবে না। তাহলে কাকে হাজতি বলে, কাকে কয়েদি বলে, কাকে ব্যক্তি বলে, কাকে আসামি বলে, কারে অভিযুক্ত বলে, কারে এই অপরাধী বলে, এগুলোকে আমরা চিনলাম।
এমডি আবু সাইদ সুমন, আপনি একটা চমৎকার কমেন্ট করেছেন। কমেন্টটা হইল, বিচার চলমান থাকলে তার নাম হবে হাজতি, রায় দিয়ে দিলে হবে কয়েদি। অ্যাবসলিউটলি রাইট। আমাদের তানভীর আক্তার মুক্তি ও লেখছে বিচারাধীন থাকলে হাজতি, ফাইনালি বিচার শেষ, রায় হইলে কয়েদি। অ্যাবসলিউটলি রাইট, এটাই। তন্দিমা লেখছে চিনলাম, মিজান রহমান বলছে ক্লিয়ার। হ্যাঁ, এগুলো আমি জানতে চেয়েছি, কারণ আপনারা যখন বাস্তবসম্মতভাবে কাজ করবেন এগুলো জানতে হবে। আর এগুলা জানলে দেখবেন অনেক সাব ইন্সপেক্টর, অনেক ওসিরা আছে জানে না, কথাবার্তা বলতে পারে না, উল্টাপাল্টা বলে, তখন আপনি বুঝবেন যে ওই ওসির ক্যাটাগরি কতটুকু, সে কোন গ্রেডে আছে, তার পড়ালেখার মান কোন গ্রেডে আছে, আপনি তার এই কথাবার্তা শুনলেই বুঝবেন। এগুলো বই পুস্তকের কথা না, এগুলা জানতে হয়। এগুলা দারোগা হইলে হবে না, এগুলা জানতে হবে। এক এক দিন এক একটা বিষয় জানতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন মূল বেচা বিক্রিতে চলে আসি। আমরা পড়বো এখন সাক্ষ্য আইনের 4 ধারা। তাহলে সাক্ষ্য আইনের 4 ধারায় বলা আছে, আমার বিরুদ্ধে আদালতে একটা খুনের অপরাধে আমি অভিযুক্ত। তাহলে আমি যেহেতু অভিযুক্ত হয়েছি, তার মানে পুলিশ আমার বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ার কারণে আদালতে অভিযোগপত্র দাখিল করছে। এতটুকু বুঝছি কিনা বলেন? আমি হইলাম, যেহেতু পুলিশ আমার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে সাক্ষ্য প্রমাণ পাওয়ায়, এখন আমাকে যেহেতু আদালতে উপস্থাপন করা হয়েছে, আমি হইলাম খুনের মামলার খুনের অপরাধে আমি কি বলেন, আদালতে আমি খুনের অপরাধে কি খুনের অপরাধে অভিযুক্ত। আচ্ছা, এখন সাক্ষ্য আইনের 7 ধারায় বলা আছে, কোন ব্যক্তির বিরুদ্ধে আদালতে আনিত অভিযোগ, কোন ব্যক্তির বিরুদ্ধে আদালতে আনিত অভিযোগ, তাহলে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ হইল খুন। তাহলে আদালত বলতেছে যে কোন ব্যক্তির বিরুদ্ধে আদালতে যে অভিযোগটা আনায়ন করা হয়েছে, এই অভিযোগটা যতদিন আদালতে বিচার চলবে, এই বিচারের যেদিনকার লাস্টের দিন প্রমাণিত হবে যে এটা আপনি খুনের অপরাধ করেন নাই, ততদিন পর্যন্ত যেহেতু আপনার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে, আদালত ততদিন পর্যন্ত আপনি খুন করেছেন হিসাবে আদালত অনুমান করতে পারবে। বাংলা আলাপ হইল, আপনার বিরুদ্ধে যেহেতু খুনের অভিযোগ আনয়ন করা হয়েছে, তাহলে খুনের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি খুন করেছেন মর্মে আদালত অনুমান করতে পারবে। এটা হলো সাক্ষ্য আইনের 7 ধারা। এটা কি বুঝতে পেরেছেন? তার মানে আমাকে যদি ধর্ষণ মামলা আদালতে চালান দেওয়া হয় এবং ধর্ষণ মামলা যদি বিচার আমার বিরুদ্ধে চলে, তাহলে আদালত ধরে নিবে যতদিন পর্যন্ত আমার বিরুদ্ধে মিথ্যা প্রমাণিত না হয়েছে, ততদিন পর্যন্ত আদালত ধরে নিবে আমি ধর্ষণ করেছি। এটা আদালত অনুমান করতে পারবে যেহেতু পুলিশ চার্জশিট দিয়েছে। তাহলে কোন ব্যক্তির বিরুদ্ধে আদালতে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত সেই ব্যক্তি ওই অপরাধ করেছে মর্মে আদালত অনুমান করতে পারবে। সাক্ষ্য আইনের 7 ধারা কি ক্লিয়ার? চাক্কা চাক্কা কিছু ধারা পড়ামো, একবার ক্লিয়ার মনে রাখবেন। সবাই কি 7 ধারা বুঝছি? তাহলে একটা লোকের বিরুদ্ধে আদালতে যদি কোনো ডাকাতির অভিযোগ আনয়ন করা হয়, আমি তো চূড়ান্ত প্রমাণ কি এটা তো পড়াই নাই। আমি বলেছি কোন ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো ডাকাতির অভিযোগ আনয়ন করা হয়, তাহলে এই ডাকাতির অভিযোগ মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত ধরে নিতে পারবে যে এই ব্যক্তি এই অপরাধটি করেছে। এই বিষয়ে আদালত অনুমান করতে পারবে। সাক্ষ্য আইনের 4 ধারা।
এটা কি ক্লিয়ার? আদালত এটাই চূড়ান্ত অনুমান হিসাবে ধরে নিবে যে সে খুনের অপরাধটি করেছে, ডাকাতির অপরাধটি করেছে, এটা প্রমাণিত হওয়ার আগের দিন পর্যন্ত। তাহলে আপনারা যদি চোর হিসাবে আদালতে উপস্থাপন করা হয়, আপনার এটা যতদিন পর্যন্ত চোর এটা প্রমাণিত না হবে ততদিন পর্যন্ত আদালত ধরে নেবে যে এই লোকটা চোর, সে চুরি করেছে, এ বিষয়ে আদালত অনুমান করতে পারবে। এই কথাকান বলা আছে সাক্ষ্য আইনের 4 ধারা। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমি পড়ব 2টা ধারা, সাক্ষ্য আইনের 6, সাক্ষ্য আইনের 10। এই 2টা ধারা পড়লে আজকের পড়া ক্লিয়ার, বেশি পড়া লাগবে না। এগুলো একটু গুরুত্বপূর্ণ ধারা, তো এগুলো একটু ঠান্ডা মাথায় পড়ি। আবার সামনে কিছু ধারা আছে একবারে 5-7টাও পড়ে দিব, কিন্তু স্টার্টিংটা খুব শক্ত করে ধরে নিতে হবে। এখন সাক্ষ্য আইনের 6 ধারা আর সাক্ষ্য আইনের 10 ধারা, এই 2টা ধারার মধ্যে মৌলিক মানে প্রধান পার্থক্য হইল 2টার কন্টেন্টই এক, 2টার কার্যক্রমই এক, কিন্তু 6-এর ভিতরে ঘটনাটা হয়ে গেছে আর 10-এ ঘটনাটা ঘটার আগে পুলিশ গ্রেপ্তার করে ফেলছে। কথা কি বুঝতেছেন? 6 হলো ঘটনা ঘটছে আর 10-এ হলো আছে ঘটনাটা এখনো ঘটতে পারে নাই, ষড়যন্ত্রের ভিতরে করা পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেছে। এতটুকু সবাই বুঝছি? 6 ধারা এবং 10 ধারা, 6 থেকে 10 না, 2টা ধারা পড়াবো, শুধু 6 শুধু 10। এই 2টা ধারার মধ্যে মৌলিক পার্থক্য হইল বা একটাই পার্থক্য, 6-এর ভিতরে ঘটনাটা ঘটে আর 10-এ ঘটনা ঘটার আগেই অ্যারেস্ট হয়। এই 2টা কথা বুঝছি কিনা বলেন? আমার নেট কি ঠিক আছে? আমার ইন্টারনেট কি ঠিক আছে? তাহলে এখন আসি 6 ধারা। 6 ধারাতে কি আছে? 6 ধারাতে বলা আছে একই ঘটনার সাথে সম্পৃক্ত, মানে একটা ঘটনার সাথে সম্পৃক্ত একাধিক ঘটনার কার্যক্রম আদালতে প্রাসঙ্গিক। আমি বলেছি 6 ধারা আর 10 ধারার মধ্যে মৌলিক পার্থক্য হইল 6-এ বলা আছে ঘটনাটা ঘটে গেছে আর 10-এ বলা আছে ঘটনাটা এখনো ঘটে নাই, তার আগেই গ্রেপ্তার হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? 6-এ বলছে ঘটনা ঘটে গেছে আর 10-এ বলছে ঘটনাটা এখনো ঘটে নাই। যারা নেটে প্রবলেম মনে হয় তারা সমস্যা নাই, তারা তো আবার ক্লাসটা দেখার সুযোগ আছে, একটা না, পরে আর নেট ফল্ট করে না। আর যাদের নেটের সমস্যা নাই তারা একটু দেখেন। আমি তো এখন আমার এমবি দিয়ে ক্লাস করাইতেছি, আমি কি আমার ওয়াইফাইতে যাব? নেট কি আমার ঠিক আছে? আমি কি ওয়াইফাইতে যাব না ঠিক আছে?
সবাই তো বলেন নেট নাকি ক্লিয়ার আছে। হ্যাঁ, 6-এর ভিতরে ঘটনাটা ঘটে গেছে, আর 10-এর ভিতরে ঘটনা ঘটে নাই, তার আগেই গ্রেপ্তার হয়েছে। এই হলো 6 ধারা আর 10 ধারার মধ্যে পার্থক্য। এতটুকু কি বুঝতে পেরেছি? তাহলে 6-এ বলা আছে যে সকল ঘটনা একই কার্যের অংশ, যে সকল ঘটনা একই কাজের অংশ সেইগুলো আদালতে প্রাসঙ্গিক। যাদের সমস্যা ডাটা ব্যবহার করলে ঠিক হয়ে যাবে, ডাটা ক্লিয়ার করলে ঠিক হয়ে যাবে। তাহলে যে সকল ঘটনা একাধিক কাজের অংশ সেগুলো আদালতে প্রাসঙ্গিক। কিভাবে আমি বলি এবার। যে সকল ঘটনা আপনি ওয়াইফাই দিয়ে নেট চালান দরকার নাই, আপনি এমবি দিয়ে নেট চালান, দেখবেন খুব ভালো চলবে। তানিয়া আক্তার মুক্তি ওয়াইফাইতে প্রবলেম করে, আপনি নেট দিয়ে চালান, এমবি দিয়ে চালান, দেখবেন আপনি ক্লাস ঠিকমতো দেখতে পারবেন। যারা ওয়াইফাই দিয়ে দেখতেছেন তাদের প্রবলেম হয়। তাহলে 6 ধারায় পাইলাম যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলো সব ঘটনা এই কাজের অংশ হিসাবে আদালতে প্রাসঙ্গিক। কিভাবে হয় আমি বলি, এবার শুনেন। আমি একটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করব, এই কারণে করিমরে বলছি তুই সদস্য সংগ্রহ কর, রহিমরে বলেছি তুই অস্ত্র সংগ্রহ কর, রফিকরে বলেছি তুমি জায়গা পছন্দ করো, অমুকরে বলেছি তুমি টাকা সংগ্রহ করো। এই যে আমরা এক একটা লোক এক একটা কাজ করেছি, কাজ করার পরে আমরা যখন দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি, এই যুদ্ধ করার পরে যখন আমরা গ্রেপ্তার হয়েছি, তখন আমার জিজ্ঞাসা করছে আপনি যে যুদ্ধ করেছেন, এই যুদ্ধ করার সময় আপনাকে কে কে সহায়তা করেছে। তা আমি বলেছি এই অস্ত্র সংগ্রহ করছিল, এক গোলা বারুদ সংগ্রহ করছিল, এই সদস্য সংগ্রহ করছিল। মানে এই যে এক একটা লোক এক একটা কাজ করছে, সবগুলার মূল গোড়া হইল দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি। এই সবগুলো ঘটনা এই ঘটনার সাথে আদালতে প্রাসঙ্গিক। বাংলা আলাপ হলো একটা ঘটনার সাথে যতগুলা ঘটনা জড়িত আছে সব আদালতে প্রাসঙ্গিক। এবার বুঝছেন কিনা? তাহলে আমি একটা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গোল চত্বরে একটা জঙ্গি হামলা করব, বোম ব্লাস্ট করব। এই জন্য ক নামক ব্যক্তিকে দিয়েছি সদস্য সংগ্রহ করতে, খ নামক ব্যক্তিকে দিয়েছি তালিম দেওয়ার জন্য, গ কে দায়িত্ব দিয়েছি অস্ত্র প্রশিক্ষণের জন্য, অমুকের দায়িত্ব দিয়েছি লোক সংগ্রহের জন্য। এই যে এক একটা লোকের এক একটা দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বগুলা দেওয়ার কারণে পরবর্তীতে সবগুলা কাজের একটাই সম্মিলিতভাবে কি হয়েছে, এয়ারপোর্টে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, একটা বোম ব্লাস্ট হয়েছে, একজন লোক নিজে আত্মহত্যা করেছে, নিজে সেলফ সুইসাইড করেছে বোম ব্লাস্ট করে। তাহলে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার সাথে যতগুলা ঘটনা জড়িত আছে সবগুলো ঘটনা এই একটা ঘটনারই অংশ হিসাবে আদালতে প্রাসঙ্গিক। এই কথাটা বলা আছে সাক্ষ্য আইনের 6 ধারায়। 6 ধারা কি ক্লিয়ার? আমু বাবার জন্য পানি আনো, ঠান্ডা পানি দিতে বললাম মুখে।
তাহলে সবাই কি বুঝতে পেরেছেন? মানে আমরা একটা ঘটনা সংগঠিত করেছি, এই ঘটনাটা করতে যায় আরো যেই ঘটনা সংগঠিত হয়েছে এই সবগুলো ঘটনা একটা ঘটনার সাথে আদালতে প্রাসঙ্গিক। এটা কি ক্লিয়ার? একটা ঘটনার সাথে আনুষঙ্গিক যতগুলা ঘটনা আছে সবগুলো ঘটনা আদালতে প্রাসঙ্গিক। তাহলে সুন্দর একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। 2009 সালে বিডিআর পিলখানায় একটা গোলাগুলির ঘটনা ঘটেছে, এটা কি আপনারা জানেন? উত্তর হইল আপনারা জানেন। আপনারা এইটাও জানেন যে এই ঘটনায় এই ঘটনায় বাংলাদেশের যতগুলো জায়গাতে বিডিআরদের ক্যাম্প ছিল, ব্যাটালিয়ন ছিল, সবগুলো জায়গাতে বিভিন্ন গণ অভ্যুত্থান ঘটছে। তারাও তাদের ব্যাটালিয়নের মধ্যে তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে তাদের গেটগুলোতে অবস্থান করেছে। তাহলে এই যে বিডিআর পিলখানায় তারা একটা গণ অভ্যুত্থান ঘটাইল, এই ঘটানোর তাদের আহ্বানে আরো যতগুলা ব্যাটালিয়ন আছে সমস্ত ব্যাটালিয়নে যে একটা হইল অভ্যুত্থান ঘটলো, একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটা সবগুলো ঘটনা একটা ঘটনা হিসাবে আদালতে প্রাসঙ্গিক। আবু সাইদ সুমন খুব চমৎকার একটা উদাহরণ দেয়। সে বরাবর আমার কাছে কেন জানি মনে হয় সে ভবিষ্যতে খুব ভালো একজন শিক্ষক হবে। এই সুমন একটা উদাহরণ দিয়েছে যে 64 জেলায় যে বোমা হামলাটা হয়েছে এই সবগুলা হামলা একটা যদি মামলা ঘটে, একটা মামলা যদি হয়, এই সবগুলা ঘটনার একটা মামলায় সবগুলা ঘটনার বিচার পরিচালনা করা যাবে। একটা ঘটনার সাথে সকল ঘটনাগুলা কি আদালতে প্রাসঙ্গিক, যদি এর সাথে সেটা লিঙ্ক থাকে, জড়িত থাকে। একটার সাথে যদি আরেকটা সংশ্লিষ্ট থাকে, একই ঘটনার সাথে যদি একাধিক ঘটনার সংশ্লিষ্টতা থাকে, তাহলে এই ঘটনার সাথে সবগুলো ঘটনায় আদালতে প্রাসঙ্গিক। আমি কি 6 ধারা নিয়ে আপনাদেরকে বক্তব্য ক্লিয়ার? আর এখন চলে যায় আমরা 10 ধারায়। অভিন্ন অভিপ্রায়, এই শব্দের অর্থ হইল কারো কোনো ভিন্ন কোনো ইচ্ছা নাই, সবার ইচ্ছা একই। অভিন্ন শব্দের অর্থ হইল ভিন্নতা নাই। তাহলে এই অভিন্ন অভিপ্রায়ে মানে কোনো ভিন্নতা নাই, সবার একই ইচ্ছা। যে 28 তারিখে যে ঢাকায় যে একটা সমাবেশ হবে আওয়ামী লীগ এবং বিএনপি, এই সমাবেশের জন্য আমি এই সমাবেশে একটা কি করব, ঘটনা ঘটাবো। তাহলে এই ঘটনা ঘটানোর জন্য আমরা যদি বিভিন্ন জায়গায় কোনো সলা পরামর্শ করি আর এই অবস্থায় যদি আমরা গ্রেপ্তার হই, তাহলে আমরা সবাই একই অপরাধে কি হব, অপরাধী হব। তাহলে অভিন্ন অভিপ্রায় মানে একই উদ্দেশ্যে যদি আমাদের কোনো কথা বা কোনো কার্যের ধারা, কোনো ঘটনার ষড়যন্ত্র হয়, তাহলে সবগুলো ঘটনার ষড়যন্ত্রই একটা ঘটনার ষড়যন্ত্র হিসাবে আদালতে প্রাসঙ্গিক। বাংলা আলাপ হলো 6 আর 10 সেম। 6 ঘটনা ঘটে গেছে, 10 এখনো ঘটনায় মাত্র ষড়যন্ত্র চলছে। এটা কি ক্লিয়ার? তাহলে আফগানিস্তানে একটা বোমা হামলা করার জন্য ওইখানে কয়েকজন জঙ্গি কয়েক দফায় দফায় বিভিন্ন জায়গায় যদি কোনো সলা পরামর্শ করে, কোনো গবেষণা করে, কোনো মিটিং করে, কোনো আলোচনা করে, কোনো ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রকালে যদি তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়, তাহলে এই যে ঘটনাটা যে ষড়যন্ত্র আছে
এটার সাথে আরো আনুষঙ্গিক যতগুলা ষড়যন্ত্র করা হয়েছে সবগুলাই আদালতে প্রাসঙ্গিক। আপনারা কি 6 ধারা আর 10 ধারা কি ক্লিয়ার? তাহলে আমি আজকে 3টা ধারায় পড়াবো, বেশি পড়াবো না, কারণ 7, 8, 9 এটা আবার আরেকটা সেকশন। তাহলে 6 ধারায় পাইলাম একটা ঘটনার সাথে আনুষঙ্গিক আরো ঘটনা ঘটলে সবগুলো আদালতে প্রাসঙ্গিক, আর 10-এ পাইলাম একই ঘটনার অভিন্ন অভিপ্রায়ের যে কথার কার্যের মাধ্যমে যে ষড়যন্ত্র হয় এই ষড়যন্ত্রগুলো আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 6 থেকে 55 পর্যন্ত যা কথাবার্তা হবে সব আদালতে প্রাসঙ্গিক। এবার এটা ভালোর জন্য প্রাসঙ্গিক, খারাপের জন্য প্রাসঙ্গিক। ভালো হইলে বাদী পক্ষ বেনিফিট পাবে, খারাপ হইলে বিবাদী পক্ষ মানে আসামি পক্ষ বেনিফিট পাবে, কিন্তু যেটাই হোক দুই পক্ষের জন্যই প্রাসঙ্গিক। কথা কি ক্লিয়ার? আপনি শুধু খেয়াল রাখবেন অভিন্ন অভিপ্রায় ষড়যন্ত্র এই শব্দটা যদি থাকে আর সাক্ষ্য আইনের কিচ্ছু বুঝেন নাই লাগবে না, চোখ বন্ধ করে 10 ধারা দিয়ে আসবেন। সাক্ষ্য আইনের একটা সুবিধা আপনি পাবেন, সাক্ষ্য আইনের কোনো প্রশ্ন যদি আপনি না বুঝেন কিন্তু 2-1টা ওয়ার্ড আপনি বুঝছেন আর 2-1টা ওয়ার্ড কোনো একটা ধারার সাথে মিল আছে, একটু মিল আছে, আপনি চোখ বন্ধ করে ওই ধারাটা দিয়ে আসবেন, দেখবেন আপনি পরীক্ষায় পাস। সাক্ষ্য আইনের এই সুবিধাটা খুব ভালো। আমার কথাটাকে আপনারা রিসিভ করেছেন? সবাই লেখেন রিসিভ। আমার কথাটাকে রিসিভ করেছেন? যে সাক্ষ্য আইনে একটা পরীক্ষায় প্রশ্ন আসছে, কিচ্ছু বুঝি না, কিন্তু 2টা শব্দ আছে, একটা হলো অভিন্ন অভিপ্রায় আর একটা হলো ষড়যন্ত্র। তাহলে আমার কাছে মনে হয়েছে সাক্ষ্য আইনে 10 ধারা এরকম একটা কথা পড়ছিলাম, কিন্তু বাকিরা কিচ্ছু বুঝি না। কোনো সমস্যা নাই, চোখ বন্ধ করে 10 ধারা দিয়ে আসবেন, দেখবেন পাস। শামীমুর রহমান বলছে অভিন্ন অর্থ কি? অভিন্ন অর্থ শব্দের অর্থ হলো ভিন্নতা নাই, ভিন্ন মানি আলাদা আর অভিন্ন মানি কোনো ভিন্নতা নাই। অভিন্ন শব্দের অর্থ হলো ভিন্নতা ছাড়া, ভিন্নতা নাই, আর ভিন্ন মানি হলো ভিন্নতা। তাহলে আজকে 3টা ধারায় থাক, এর বেশি পড়াবো না, 3টা ধারায় থাকুক। সাক্ষ্য আইনের 3টা ধারা আমরা আজকে পড়লাম। একটা পড়লাম 7 ধারা, যে একটা ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আনয়ন করা হয় এই অভিযোগটা অপ্রমাণিত না হওয়া পর্যন্ত সে ওই অপরাধ করেছে মর্মে আদালত অনুমান করতে পারবে। আর 6 ধারা পাইলাম একই ঘটনার সাথে যদি কোনো একাধিক ঘটনা জড়িত থাকে সবগুলো ঘটনাই একটা ঘটনার অংশ হিসাবে আদালতে প্রাসঙ্গিক। তাহলে ক নামক একজন ব্যক্তি একটা পরীক্ষার প্রশ্ন আউট করে, সাত ধারা নিয়ে এতটুকু, আর বেশি পড়াবো না। তাহলে ক নামক একজন ব্যক্তি একটা পরীক্ষার প্রশ্ন আউট করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুর নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সে কি করে প্রেরণ করে। এই সবগুলা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবার ওই প্রশ্নগুলো তাদের ক্যাম্পাসে চড়া মূল্যে বিক্রি করে। তাহলে ঢাকায় যে ব্যক্তি এই কাজটা করেছে তার সাথে তার বিরুদ্ধে যদি আদালতে গ্রেপ্তার হওয়ার পর কোনো মামলা হয় এই মামলায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো আদালত আমলে গ্রহণ করতে পারবে কি না? এই ঘটনাগুলো আদালতে প্রাসঙ্গিক হবে কিনা, যদি হয় তাহলে কত ধারায়? তাহলে কি কথা কি ক্লিয়ার? তাহলে এই একটা ঘটনার সাথে এই যে যতগুলা ঘটনা ঘটবে সবগুলা ঘটনা এই একটা ঘটনারই অংশ হিসাবে আদালতে প্রাসঙ্গিক।
তাহলে কেউ যদি একটা মেয়ের একটা ব্যক্তিগত ছবি ফেসবুকে শেয়ার করে, এই ছবিগুলা যদি আবার অন্য কেউ শেয়ার করে, তাহলে যারা যারা শেয়ার করছে যতজন লোকের আইনের সংস্থা শনাক্ত করা সম্ভব হয়, সবাই একই অপরাধে কি হবে? অপরাধী হবে। তাহলে আজকে এতটুকুই থাকুক। আমরা পাইলাম সাক্ষ্য আইনের 3 ধারা, পড়লাম 7 ধারা, পড়লাম 5 ধারা, পড়লাম 6 ধারা, তারপরে হইল সাক্ষ্য আইনের 10 ধারা। একই ঘটনার মানে অভিন্ন অভিপ্রায়ে, মানে একই ইচ্ছা যেটাকে বলা হয়, কোন ষড়যন্ত্র করার জন্য যদি কোনো কথা বা কোনো কার্য করে কোনো ঘটনার ষড়যন্ত্রের জন্য, এই সকল ষড়যন্ত্রগুলো একটা ঘটনার ষড়যন্ত্র হিসাবে আদালতে প্রাসঙ্গিক। তাহলে একটা বোমা হামলা করার জন্য যদি 64 জেলায় সলা পরামর্শ করা হয়, তাহলে এখনো বোমা হামলা হয় নাই। হামলার জন্য যদি 64 জেলায় যদি কোনো সলা পরামর্শ করা হয়, তাহলে এই সবগুলা সলা পরামর্শ ষড়যন্ত্র হিসাবে সাক্ষ্য আইনের 10 ধারা মোতাবেক এগুলো আদালতে প্রাসঙ্গিক। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? বহুত পড়াইছি, একটু হালকা প্রেম প্রীতির আলাপ করে ক্লাসটা শেষ করে দিব 5 মিনিটের। সবাই কি রেডি আছে? একটু প্রেম প্রীতির আলাপ করবো, প্রেম প্রীতি ছাড়া ক্লাস জমে না। সবাই জিমে গেছে, একটু হালকা প্রেম প্রীতির আলাপ করি। 5 মিনিট টাইম দিবেন, একটু ব্যক্তিগত আলাপ করবো, প্রেম প্রীতি করে ছাড়িয়ে দিব ক্লাস। আপনাদের যে বয়স, যদি একটু প্রেমের আলাপ না করি, প্রেমের বা এই টাইপের যদি একটু আলাপ না করি, তাহলে কিন্তু ভাল লাগে না। তাহলে কি একটু প্রেম প্রীতির আলাপ করব? কেউ বলে না যে একটু করেন স্যার, কারো আগ্রহ নাই। আলাপ কি করব? ফড়াবাদ দিয়ে দিছি, বাদ। 5 মিনিট কই, মেয়েরা তো কিছু কয় না। 5 মিনিট আলাপ করে ছেড়ে দিব। সব ছেলেরা শুনতে ইচ্ছুক, কোন মেয়েরা শুনতে ইচ্ছুক না। দেখছেন, সব ছেলেরা কমেন্ট করছে। এখানে কোনো পড়ালেখা হবে না, এখন আমরা প্রেমের আলাপ করব, একটা মর্মান্তিক প্রেমের ঘটনার আলাপ করব। খবরদার, এখানে কিন্তু পড়া হবে না। যেটা মার্কেটে খাই সেটার আলাপ করব, প্রেমের আলাপ হবে এখন। ওই যে জান্নাত বলছে বলেন স্যার, আর তো কেউ বলে না, লাবণী বলছে বলেন। মুক্তি কই, তোমার প্যানেলের লোক কই? স্যার, প্রেমের কারণ আজকে আমাদের একজন মহিলা পুলিশ মিশনে থেকে আত্মহত্যা করছে নিজের বন্দুকের গুলি দিয়ে। আচ্ছা, ওই যে আমেনা খাতুন সহ সবাই বলছে বলতে। আচ্ছা বলি, ঘটনাটা হইল না, হ্যাপি বিরক্ত হয়ে না, একটু ধৈর্য ধরো, একটু আলাপ করে শেষ করে দেই। কল্পনা করো, আমরা একটা নাটক বলবো এখন, প্রেমের একটা নাটক। এরকম একটা নাটক আমি লিখতে চাইতেছি, আপনারা যদি বলেন তাহলে আমি এটা স্ক্রিপ্ট রেডি করে তারপরে আমি কোন একজন প্রডিউসারকে দিব। একটা প্রেমের নাটকের স্ক্রিপ্ট লিখছি। স্ক্রিপ্টটা হইল এরকম, গ্রামের ভিতরে একটা বখাটে ছেলে আছে। আপনারা কল্পনা করেন চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে আপনার গ্রামের একটা কল্পনা করেন যে গ্রামে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের আশেপাশে একটা কালভার্ট ব্রিজ আছে, মানে ফোল পাকা করা ব্রিজ আছে। তো ব্রিজের উপরে একটা বখাটে ছেলে আর তার সাথে আরো ছোট ছোট 2-3টা বখাটে ছেলে বসে থাকে। এদিক দিয়ে যখন স্কুলের মেয়েরা আসা যাওয়া করে, তখন এই বখাটে ছেলেগুলা বিরক্ত করে।
এটা তো সাধারণ ঘটনা নাকি? কথা বলে না কেন? এটা কি সাধারণ ঘটনা না যে মেয়েরা স্কুলে যাওয়ার সময় কয়েকটা বখাটে ছেলে রাস্তার পাশে বা ব্রিজের উপরে বসে থাকে, মেয়েগুলো যখন স্কুলে ছুটি হয় বা সকালবেলা যখন স্কুলে যায় তখন তাদেরকে বিরক্ত করে। কথা কি বুঝতেছেন? যেমন আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন প্রথম আমার একটা মেয়েকে খুব ভালো লাগে। মেয়েটা ক্লাস 6-এ না 7-এ পড়ে, ওই সময় 7-এ পড়ে, মানে আমার এক ক্লাস জুনিয়র ছিল। অসম্ভব ভালো লাগে মেয়েটাকে, অসম্ভব। আপনি যদি সত্যিকারের পুরুষ লোক হয়ে থাকেন আর আপনার বয়স যদি আপনি ইন্টারমিডিয়েট পার হয়ে গেছেন কিন্তু এখনো আপনার কাউকে ভালো লাগে না, তাহলে বুঝতে হবে আপনার কোনো প্রবলেম আছে। এটা স্বাভাবিক, এটা রাগ করার কিছু না, এটা মেডিকেল সায়েন্সের কথা। এখন আমি আগে বলেছি কোনো পড়ালেখা হবে না, ফজিয়া বলতেছে 500 নয়, মিজানুর রহমান বলতেছে 500 নয়, না কোনো ধারার আলাপ বাদ। আমি ব্যক্তিগত 5 মিনিট টাইম চেয়ে নিয়েছি, আমি 5 মিনিট আলাপ করে ছেড়ে দিব। এখন এই যে ব্রিজের উপরে 2-3টা ছেলে সব সময় দাঁড়িয়ে থাকে, ক্লাস 9-এ পড়া একটা মেয়ে, অত্যন্ত চমৎকার, সুদর্শন, খুব গোলগাল চেহারা, যদিও আমার লম্বা চেহারার মেয়ে পছন্দ, আমার বউ চেহারা যদিও চলে আর কি। এখন এই যে সুন্দর একটা মেয়ে 9-এ পড়ে, ফুটফুটে চেহারা, মেয়েটা হলো অত্যন্ত মেধাবী। সে এই ধরনের কোনো কিছু তার ভালো লাগে না, ভালো মেধাবী মেয়ে, খুব ভদ্র মেয়ে। এই মেয়েটারে ক নামক একজন ব্যক্তি, খ নামক একজন ব্যক্তি, গ নামক একজন ব্যক্তি, বখাটে যারা, এরা প্রত্যেক দিন এই ব্রিজের উপর দিয়ে মেয়েটা যখন বাড়িতে যায় তাকে বিরক্ত করে। এই বিষয়ে মেয়ে তার বাপ মার কাছে যখন বিচার দিছে, মেয়েটার বাপ মা যখন ছেলেটার বাপ মার কাছে বিচার দিয়েছে, ছেলেটার বাপ মায়ে বলছে যে আমার ছেলে অবাধ্য, সে আমাদের কথা শুনে না, আপনারা দরকার পুলিশের কাছে নালিশ করেন, চেয়ারম্যানের কাছে বিচার দেন, তিয়া এই ছেলের যা মন চায় তা করেন, এই ছেলে আমাদের ঘরের বাইরে হয়ে গেছে। এখন আমার আপনাদের প্রতি প্রশ্ন, গ্রামের মধ্যে যদি একটা ছেলে সবসময় একটা মেয়েরে বিরক্ত করে, আশেপাশে যারা ক্ষেত খামারে কাজ করে বা আশেপাশে যারা আসা যাওয়া করে, তারা তো সব সময় দেখে যে এই 2-3টা ছেলে এই সব সময় এই মেয়েটারে বিরক্ত করে। এটা গ্রামের মানুষ দেখে কিনা আবার একটু বলেন। দেখে কিনা বলেন। আচ্ছা, এখন অনেকে দেখে কিন্তু এই ছেলে বখাটে হওয়ার কারণে নিজের মান সম্মানের ভয়ে আর কেউ কিছুই কয় না, শুধু চলে যায়, কারণ বললে আবার মান সম্মান নষ্ট হবে, কি বলে না বলবে, এই জন্য আর কেউ কিছু বলে না। তবে সবাই জানে যে এই 2-3টা ফোলায় বা 2-3টা ছেলে এই মেয়েটারে সবসময় বিরক্ত করে। এখন একদিন হঠাৎ করে এই মেয়েটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি চরম হৃদয় বিদারক প্রেমের কাহিনী বলতেছি। আমি বলেছি এখানে কোনো আইন কানুন কোনো কিছু না, একবারে ব্যক্তিগত একটা আলাপ করতেছি। একদিন এই মেয়েটাকে এলাকায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। আল্লাহর কি রহমত, মেয়ে যেদিন নিখোঁজ হয়েছে সেদিনের পর থেকে এই যে 2-3টা ছেলে বিরক্ত করত, তারাও নিখোঁজ, তাদেরকেও এলাকায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা হৃদয় বিদারক ঘটনা হইল, 2 দিন পরে এই মেয়েটার একটা মৃত ডেড বডি পাশেই কচুরি ফেনার নিচ থেকে ভেসে উঠে।
কথাটা কি বুঝতেছেন? ভেসে ওঠার কারণে মেয়েটাকে উদ্ধার করে যখন ডোপ টেস্ট করানো হয় তখন দেখে যে মেয়েটাকে গণধর্ষণ করা হয়েছে। এখন আমার আপনাদের প্রতি প্রশ্ন হইল, এই যে একটা ঘটনা আপনাদের কাছে বললাম, আপনারা বলেন তো এই ঘটনাটা কে ঘটাইতে পারে? না না না, পড়ার দিকে যাচ্ছি না। আল্লাহ 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 আল্লাহ, আমি পড়ার দিকে যাই না। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতেছি, আমি যেটা কাহিনী বললাম আপনাদের মনে আছে কিনা। আচ্ছা, সবাই বলতেছে বখাটে ছেলে বা ওই 3 জন ছেলে। কেন বলতেছেন আপনারা বখাটে ছেলে? কারণ মেয়েটারে তারা আগে এক সময় খুব বিরক্ত করত, আবার মেয়েটা যখন মারা গেছে, মেয়েটা ডেড বডি পাওয়া গেছে, তখন তাদেরকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় নাই, নাকি? এই জন্যই তো, নাকি? হ্যাঁ, তারা বখাটে ছিল, তারা মেয়েরে বিরক্ত করত, কিন্তু তারা যদি এলাকাতে না পালিয়ে যাইতো তাহলে আমরা ধরে নিতাম হয়তো অন্য কেউ এই ঘটনাটা ঘটাইছে, কিন্তু তাদেরকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় নাই। তাহলে আমরা ধরে নিতে পারি, কারণ প্রমাণ করার বিষয় তো আদালতের, কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই ঘটনাটা এরাই ঘটাইতে পারে। তাহলে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, তারপর হত্যা করা হয়েছে, এরপরে মেয়ের ডেড বডিটা না কচুরি ফানার নিচে ঢুকে রাখা হয়েছে। এখন প্রশ্ন হইল, এই যে একটা ঘটনাটা ঘটছে, মেয়েটা যে ধর্ষণের ঘটনা ঘটলো, তারপরে মেয়েটাকে যে মেরে পানির নিচে কচুরি ফানার নিচে ঢুকে রাখলো, তাহলে ঘটনার আগের আচরণ ছেলেগুলা মেয়েটারে বিরক্ত করত, আর ঘটনার পরের আচরণ তারা এলাকায় আর নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে কোন ঘটনার পূর্বের আচরণ, আবার কোন ঘটনার পরের আচরণ। এখন মনে করেন না, এই ছেলেগুলোর বিরুদ্ধে একটা মামলা হয়েছে, 3 জন ছেলেরে পুলিশ অ্যারেস্ট করছে। 3 জন পুলিশে অ্যারেস্ট করার পর পুলিশ এই আসামি 3 জনের অ্যারেস্ট করে যখন আদালতে চালান দেওয়া হয়েছে, আদালতে এই ঘটনা যাদেরকে সাক্ষী ডাকছে, তখন ওই যে যেখানে ছেলেগুলা বিরক্ত করত তার আশেপাশে যারা ক্ষেত কামারে কাজ করত এক চাচারে ডাকছে। চাচারে কইছে, চাচা আপনি এই ঘটনার বিষয় কি জানেন আমারে বলেন। চাচাই বলছে, স্যার এই ঘটনা কে ঘটাইছে এটা আমি জানি না, তবে এই 3টা ছেলে সবসময় এই মেয়েটারে রাস্তাঘাটে বিরক্ত করত। আবার এই মেয়েটা যেদিন খুন হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, তারপর থেকে এদেরকে আর এলাকায় দেখা যায় না। তবে এরা ঘটনা ঘটাইছে কিনা এটা আমি জানি না, তবে এরা ঘটনার আগে মেয়েটারে বিরক্ত করত, ঘটনার পরে এদেরকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় নাই। এই কাহিনীটিকে এতটুকু আপনারা বুঝছেন কিনা আমাকে বলেন। আমি যে প্রেমের কাহিনীটা বললাম পড়ালেখা বাদ দিয়া, এত কষ্ট করে কাহিনীটা বললাম, এই কাহিনীটাকে আপনারা বুঝছেন? কইছি না কোনো পড়ালেখা হবে না, পড়ালেখা বাদ। পড়ালেখা করে জীবনে কয়জনে কি করছে আমারে বলেন? জীবনে কেউই কিছু করতে পারে নাই। আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে সাক্ষ্য আইনের 8 দ্বারা যাবো এখন আমরা। কাহিনী মাইনি বাদ, পড়ালেখা বাদ, প্রেমের আলাপ বাদ, এগুলো বললে আপনার আমার কাছে কেউ পড়বে না। অনেকে বলবে স্যারের কাছে টাকা পয়সা পড়তে আসছি, স্যারে এসে প্রেমের আলাপ নেওয়া। প্রেমের আলাপ বাদ, আমরা এখন পড়ায় চলে আসি। সাক্ষ্য আইনের 8 দ্বারায় বলা আছে কোন ঘটনার পূর্বের আচরণ। তাহলে এই ঘটনার পূর্বের আচরণ বলতে বোঝানো হয়েছে ছেলেগুলা সবসময় মেয়েটারে বিরক্ত করত, এবং কোন ঘটনার পরের আচরণ ছেলেগুলাকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় নাই, সেটা আদালতে প্রাসঙ্গিক। তাহলে সাক্ষ্য আইনের কত ধারা? 8 ধারা।
আটে আচরণ, আট বানান সরেয়া দিয়া, আচরণ বানান সরেয়া দিয়া। তাহলে সাক্ষ্যয়নের আটে আচরণ, কি আচরণ? কোন ঘটনার পূর্বের আচরণ। আবার এক ঘটনা শব্দ বলবেন, দুইবার ঘটনা শব্দটা বলবেন। ঘটনার পূর্বের আচরণ, আবার ঘটনার পরবর্তী আচরণ। আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের ৮ দ্বারা। ক্লিয়ার? সবাইকে ৮ দ্বারা পারি? ওই আমার নারী প্যানেল কই? দেখছেন লোক কমে গেছে, ৫৫ জন লোক হয়ে গেছে। তাহলে কি সবাই কি সাক্ষ্য আইনের ৮ দ্বারা পারি? কোন ঘটনার পূর্বের আচরণ, কোন ঘটনার পরবর্তী আচরণ, আদালতে প্রাসঙ্গিক। তাহলে আমি একটা উদাহরণ দেই। সাত দ্বারা সুন্দর উদাহরণ আছে। ঠিক আছে, আমি দুঃখিত আপনাদেরকে এত রাত্রে বিরক্ত করার জন্য, আপনাদেরকে এত রাত্রে সজাগ রেখে এই প্রেমের আলাপ করার জন্য। এটা খুবই কষ্টদায়ক বিষয়। আর কোনো প্রেম প্রীতির আলাপ করব না, আজকে এতটুকুই থাকুক। কিন্তু ক্লাসটা কেমন হয়েছে একটু কমেন্ট করবেন। পরিচিত যারা আছে তাদেরকে ক্লাসে অ্যাড করার জন্য চেষ্টা করবেন, যে মামা গেমটা দেখো, এখানে কি খেলা চলে আইন নিয়া, এখানে যে আইন নিয়ে কি খেলাটা চলতেছে এটা একটু দেখা যাও, ভাল লাগবে। তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। মেরে ডেকে নিয়ে আসো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অবশ্যই আশেপাশে যারা আছে তাদেরকে সবাই ডাকবেন। কি লাগছে প্রেম প্রীতির গল্প যাই বলুক স্যার, ফিনিশিংটা লাস্টে দাঁড়ায় শেষ হয়েছে। তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।